বন্ধুরা, কোটা শহরের সকালটা সবসময়ের মতোই ছিল ব্যস্ততায় ভরা। এখানকার প্রতিটি অলিগলিতে স্বপ্নের কোলাহল শোনা যায়। প্রতিটি মুখে কেবল একটাই লক্ষ্য লেখা থাকে: সিলেকশন, র্যাঙ্ক আর সাফল্য। কিন্তু এই ভিড়ের মধ্যে এমন কিছু মানুষও থাকে যারা শুধু পড়াশোনা করতে নয়, বরং তাদের জীবন বদলাতে আসে। আবার কিছু মানুষ এমনও থাকে যারা শুধুমাত্র নিজেদের ঐশ্বর্যের অহংকার নিয়ে এখানে পৌঁছায়, যেন গোটা শহরটাই তাদের পৈতৃক সম্পত্তি। কোটার সবথেকে দামি এবং আলোচিত কোচিং সেন্টার ছিল রয়্যাল স্কলার্স একাডেমি। এখানে কেবল তারাই পড়তে পারত যাদের কাছে প্রচুর অর্থ ছিল অথবা যাদের চোখে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন। সেই ভিড়ের মধ্যে একটি নাম ছিল কাব্য। সে দেখতে যেমন সুন্দরী, তেমনি ছিল তার অগাধ সম্পদ। তার কাছে এমন সব জিনিস ছিল যা একজন মেয়ে কল্পনা করতে পারে, কিন্তু তার চেহারায় সবসময় এক অদ্ভুত অহংকার আর শূন্যতা পাশাপাশি চলত। কাব্যের স্বভাব ছিল সবকিছুকে তুচ্ছ জ্ঞান করা। পড়াশোনা হোক বা শিক্ষক, কাউকেই সে তোয়াক্কা করত না। ক্লাসে দেরি করে আসা, ফোনে জোরে কথা বলা, শিক্ষকদের মাঝপথে থামিয়ে পাল্টা জবাব দেওয়া ছিল তার রোজকার খেলা। সে মনে করত তাকে আটকানোর ক্ষমতা কারও নেই, কারণ তার বাবার নাম আর প্রতিপত্তিই ছিল যথেষ্ট। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। ক্লাস শুরু হয়ে গিয়েছিল, বাকি ছাত্রছাত্রীরা মন দিয়ে পড়ছিল। হঠাৎ দরজাটা সশব্দে খুলে গেল এবং কাব্য ভেতরে প্রবেশ করল। হাতে ফোন, মুখে চওড়া হাসি আর চোখে সেই পুরনো অহংকার, যেন পুরো ক্লাস শুধু তারই অপেক্ষায় বসে আছে। কিন্তু সেদিন কিছু একটা আলাদা হতে চলেছিল। ক্লাসে নতুন একজন শিক্ষক এসেছিলেন, বিভান স্যার। সাধারণ পোশাক, চেহারায় সারল্য এবং চোখে এক গভীর প্রশান্তি। কোনো আড়ম্বর নেই, কোনো ভয় নেই, কেবল এক অদ্ভুত আত্মবিশ্বাস, যা কথা না বললেও অনুভব করা যায়। তিনি বোর্ডে কিছু লিখছিলেন। কাব্যের প্রবেশের পর তিনি শুধু একবার তাকালেন এবং তারপর আবার পড়াতে শুরু করলেন। কাব্যের মনে এই অবহেলা তীরের মতো বিঁধল। সে অভ্যস্ত ছিল যে তার উপস্থিতিতে সবাই প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু এখানে কোনো হেলদোল নেই। সে জেদ করে সশব্দে চেয়ার টানল, ব্যাগ আছড়ে রাখল এবং ফোনে কথা বলতে শুরু করল। হ্যাঁ ড্যাড, এখানে সেই একঘেয়ে ক্লাস চলছে, বিশেষ কিছু না। পুরো ক্লাসের পড়াশোনা বিঘ্নিত হল, কিন্তু বিভান স্যার তবুও শান্ত রইলেন। কিছুক্ষণ পর কাব্য বিদ্রূপের সুরে হাসতে হাসতে ক্লাসের মাঝেই বলে উঠল, স্যার, আপনি কি আমাদের পড়াচ্ছেন নাকি ঘুম পাড়াচ্ছেন? পুরো ক্লাস হো হো করে হেসে উঠল। সবাই ভাবল এবার হয়তো নতুন শিক্ষক রেগে যাবেন, কিন্তু বিভান স্যার শুধু তার দিকে তাকালেন এবং খুব শান্তভাবে বললেন, তোমার যদি ঘুম পায় তবে তুমি বাইরে যেতে পারো, এখানে বাকিরা পড়াশোনা করতে এসেছে। এই উত্তরটি কাব্যের কাছে একদমই নতুন ছিল। আজ পর্যন্ত কেউ তাকে এভাবে সরাসরি জবাব দেওয়ার সাহস দেখায়নি। তার মুখের হাসি ফিকে হয়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। সে বারবার তাকে উত্তেজিত করার চেষ্টা করতে লাগল। অহেতুক প্রশ্ন করা, ঠাট্টা করা, কথা কাটাকাটি করা সবই চলল, কিন্তু বিভান স্যার প্রতিবারই শান্ত ও সোজা সাপটা উত্তর দিয়ে যাচ্ছিলেন। দিন কাটতে লাগল। কাব্যের এই লুকোচুরি খেলাও চলতে থাকল। কিন্তু এবার তার মনে এক নতুন অনুভূতির জন্ম নিল, কৌতূহল। সে বুঝতে পারছিল না এই মানুষটা বাকিদের মতো কেন নয়। কেন তার টাকা, তার রূপ বা তার আভিজাত্য এই মানুষটাকে প্রভাবিত করতে পারছে না। আর এই চিন্তায় তাকে ভেতর থেকে অস্থির করে তুলছিল। একদিন সে ক্লাসের মাঝে আবার মুচকি হেসে জিজ্ঞাসা করল, স্যার, আপনি এত সিরিয়াস কেন থাকেন? কখনো হাসেন না কেন? এবার তার গলায় উপহাস কম এবং জানার আগ্রহ ছিল বেশি। পুরো ক্লাস আবার হাসল, কিন্তু বিভান স্যার এবার চুপ হয়ে গেলেন। তিনি হাতের চকটা নিচে রাখলেন, কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন এবং তারপর খুব নিচু স্বরে বললেন, কারণ আমার জীবন আমাকে হাসার সুযোগই দেয়নি। তার গলায় এতটাই বিষাদ আর যন্ত্রণা ছিল যে পুরো ক্লাস মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল, যেন কেউ সময়কে থামিয়ে দিয়েছে। কাব্যের চেহারার রং বদলে গেল। তার চোখে প্রথমবার উপহাসের বদলে হাজারো প্রশ্ন দানা বাঁধল। সে আলতো করে জিজ্ঞাসা করল, কি বলতে চাইছেন স্যার? এখন তাকে আর সেই অহংকারী মেয়েটা মনে হচ্ছিল না যে একটু আগে হাসাহাসি করছিল, বরং তাকে এমন একজন মানুষ মনে হচ্ছিল
যে সত্যটা জানতে ব্যাকুল। বিভান স্যার জানলার বাইরে তাকালেন, যেন পুরনো স্মৃতিতে হারিয়ে গেছেন। তারপর বলতে শুরু করলেন, আমি যখন তোমার বয়সী ছিলাম তখন বইয়ের চেয়ে বেশি দায়িত্ব কাঁধে বইতাম। তার কণ্ঠস্বর ভারী হয়ে এলো। প্রতিটি শব্দ যেন ছাত্রছাত্রীদের হৃদয়ে গিয়ে আঘাত করছিল। ক্লাসে বসা প্রতিটি ছাত্রের দৃষ্টি এখন স্যারের দিকে, কিন্তু সবথেকে বেশি প্রভাব পড়েছিল কাব্যের ওপর। তার চোখে জল চিকচিক করছিল এবং মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়েছিল। বিভান স্যার বলতে লাগলেন, গ্রামের এক ছোট্ট কুঁড়ে ঘরে আমি থাকতাম। মাটির বাড়ি, ভাঙা ছাদ আর প্রতিদিন টিকে থাকার এক নতুন লড়াই। তার জীবনের গল্প এখন সবাইকে নিজের ভেতর টেনে নিচ্ছিল। কাব্য এখন বুঝতে পারছিল যে মানুষটাকে সে এতক্ষণ কেবল একজন গরিব শিক্ষক বলে অবহেলা করছিল, তার অন্তরে কত গভীরতা আর কতখানি বেদনা লুকানো আছে। হয়তো জীবনের প্রথমবার কাব্যের মনে নিজের আচরণের জন্য তীব্র অনুতাপ আর অনুশোচনা হচ্ছিল। পুরো ক্লাসরুমে এখন আর আগের মতো চাঞ্চল্য নেই। সবাই স্তব্ধ হয়ে শুনছিল। বাইরে কোয়েটার সেই দ্রুতগামী পৃথিবী নিজের মতো চললেও ক্লাসরুমের ভেতরে সময় যেন থমকে দাঁড়িয়েছিল। কাব্যের চোখ তখনও বিভান স্যারের দিকে স্থির ছিল। তার মনে এখন আর জেদ নেই, বরং আছে এক চরম সত্য জানার ব্যাকুলতা। ঠিক কি এমন ঘটেছিল যা এই মানুষটাকে এতটা গম্ভীর ও কঠোর করে তুলেছে? বিভান স্যার দীর্ঘশ্বাস ফেলে তার কাহিনী বলতে লাগলেন, যেখানে প্রতিটি বৃষ্টির দিন ছিল এক নতুন সংগ্রাম আর প্রতিটি রাত ছিল অনিশ্চয়তায় ভরা। বিভান স্যার বলতে লাগলেন, ঘরের ভেতরে বৃষ্টির জল পড়া ছিল তার শৈশবের এক অবিচ্ছেদ্য অংশ। তিনি বলছিলেন যে সেই চরম দারিদ্র্যের মধ্যে স্বপ্ন দেখাটাও ছিল এক ধরনের সাহসের কাজ, কারণ পেটের তীব্র ক্ষুধা প্রতিটি স্বপ্নকে গলা দ্বীপে হত্যা করতে চাইত। তিনি তার মায়ের কথা বললেন, যিনি সব সময় অসুস্থ থাকতেন, কিন্তু তা সত্ত্বেও প্রতিদিন সকালে ছেলেকে ঘুম থেকে জাগিয়ে পড়তে বসাতেন। মায়ের চোখে ছিল উজ্জ্বল আশা, কিন্তু শরীরে বিন্দুমাত্র শক্তি ছিল না। মা বলতেন, বাবা, পড়াশোনাই হলো একমাত্র পথ যা আমাদের এই দারিদ্র্যের অন্ধকার থেকে বের করে আনতে পারে। মায়ের এই কথাটি বিভানের হৃদয়ে এত গভীরভাবে গেঁথে গিয়েছিল যে তিনি যে কোনো মূল্যে পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু পড়াশোনা করা তার জন্য মোটেও সহজ ছিল না। ঘরের অবস্থা এতটাই শোচনীয় ছিল যে অনেক সময় দুবেলা অন্নও জুটত না। তিনি জানালেন যে স্কুলে যাওয়ার আগে তিনি একটি ছোট্ট ধাবায় কাজ করতেন। সেখানে তিনি বাসন মাজতেন, টেবিল পরিষ্কার করতেন এবং বিনিময়ে যেটুকু বেঁচে যাওয়া খাবার পাওয়া যেত সেটুকুই পরম যত্নে বাড়ি নিয়ে যেতেন, যাতে তার মা অন্তত ক্ষুধার্ত অবস্থায় না ঘুমান। বিভান স্যারের এই কাহিনী শুনে ক্লাসের ছাত্রছাত্রীরা তখন পুরোপুরি স্তব্ধ। কাব্যের চোখে জল চলে এসেছে, কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। সে প্রথমবার অনুভব করতে পারছিল যে জীবনকে সে নিছক রসিকতা মনে করত তা কারো জন্যে কতটা ভয়াবহ যুদ্ধ হতে পারে। বিভান স্যারের প্রতিটি শব্দ তার হৃদয়ে তীরের মতো বিঁধছিল। বিভান স্যার আরও বলতে লাগলেন, একদিন স্কুলের শিক্ষক ঘোষণা করলেন যে পরদিন সব ছাত্রকে নতুন বই কিনে আনতে হবে। বাকি সব ছাত্রছাত্রী খুশিতে আত্মহারা হলেও বিভানের কপালে চিন্তার ভাঁজ পড়ল, কারণ নতুন বই কেনার মতো টাকা তাদের কাছে ছিল না। সেদিন রাতে তিনি অনেক দ্বিধা নিয়ে বাবার কাছে টাকা চাইলেন, কিন্তু তার বাবা নিরুপায় হয়ে মাথা নিচু করে রইলেন। বাবার চোখের সেই অসহায়তা বিভানকে বুঝিয়ে দিয়েছিল যে টাকা পাওয়া অসম্ভব। পরদিন তিনি বই ছাড়াই স্কুলে গেলেন। শিক্ষক যখন বইয়ের কথা জিজ্ঞাসা করলেন, বিভান নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। শিক্ষক তাকে সবার সামনে প্রচণ্ড অপমান করলেন এবং ক্লাস থেকে বের করে দিলেন। বিভান ক্লাসের বাইরে দাঁড়িয়েছিলেন। তার মনে প্রচণ্ড কষ্ট ছিল, কিন্তু চোখে এক ফোঁটাও জল ছিল না। সেদিনই তিনি মনে মনে সংকল্প করেছিলেন যে তিনি এমন একজন শিক্ষক হবেন যিনি কোনোদিন কোনো শিশুকে তার দারিদ্র্যের জন্য লজ্জিত করবেন না। বিভান যত বড় হতে লাগলেন, তার দায়িত্ব ও পাল্লা দিয়ে বাড়তে থাকল। তার মায়ের শারীরিক অবস্থা দিনের পর দিন খারাপ হতে শুরু করল, কিন্তু ওষুধের জন্য পর্যাপ্ত টাকা ছিল না। তিনি অনেক চেষ্টা করেছিলেন আরও বেশি কাজ করে টাকা জোগাড় করতে, কিন্তু বয়সের ভারে এবং অভাবের তাড়নায় তিনি সব কিছু একা সামলাতে পারছিলেন না। প্রতিদিন মাকে যন্ত্রণায় ছটফট করতে দেখে
তিনি নিজেকে চরম অসহায় বোধ করতেন। একদিন রাতে তার মায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়ল। তিনি হাহাকার করতে করতে গ্রামের ডাক্তারের কাছে ছুটে গেলেন। হাত জোড় করে কাকুতি মিনতি করলেন মাকে বাঁচানোর জন্য। কিন্তু ডাক্তার নির্মমভাবে জানিয়ে দিলেন, আগে টাকা নিয়ে এসো, তারপর চিকিৎসা। তার কাছে চোখের জল ছাড়া আর কিছুই ছিল না। তিনি সারা রাত ক্লিনিকের দরজার বাইরে অসহায়ভাবে দাঁড়িয়ে রইলেন, কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিল না। যখন তিনি বাড়ি ফিরে এলেন, তখন মায়ের শ্বাসপ্রশ্বাস অত্যন্ত ক্ষীণ হয়ে এসেছে। তিনি মায়ের হাত শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বললেন, মা, তুমি আমাকে ছেড়ে যেও না। কিন্তু তার মা শেষবারের মতো শুধু এইটুকুই বলতে পেরেছিলেন, বাবা, পড়ালেখা ছাড়িস না, নিজের স্বপ্নগুলো পূরণ করিস। এরপর ধীরে ধীরে তার মায়ের চোখ দুটি চিরদিনের জন্য বুজে গেল। এই মর্মান্তিক ঘটনাটি শোনার পর ক্লাসের অনেক ছাত্রছাত্রী ডুকরে কেঁদে উঠল। কাব্য তখন আর নিজের চোখের জল ধরে রাখতে পারছিল না। তার বুক ফেটে কান্না আসছিল। জীবনে প্রথমবার সে বুঝতে পারল প্রিয়জনকে হারানোর বেদনা কতটা গভীর হতে পারে। সে নিজেকে ধিক্কার দিচ্ছিল যে সে এমন একজন মানুষের আভিজাত্য নিয়ে ঠাট্টা করেছে, যিনি জীবন থেকে এত চড়াই উত্তরায় পেরিয়ে এসেছেন। বিভান স্যার কথা চালিয়ে গেলেন। তিনি বললেন, সেই দিনটি কেবল তার মাকে কেড়ে নেয়নি, বরং তার গোটা পৃথিবীটাকেই তছনছ করে দিয়েছিল। কিন্তু সেই শোকের দিনেই তিনি নিজেকে কথা দিয়েছিলেন যে তিনি দারিদ্র্যকে নিজের দুর্বলতা হতে দেবেন না। তিনি গ্রাম ছেড়ে শহরে চলে এলেন, কিন্তু শহরের জীবন ছিল আরও কঠিন। তিনি ছোটখাটো কাজ করে দিনাতিপাত করতেন, বহু রাত না খেয়ে থেকেছেন, কিন্তু পড়াশোনা কোনোদিন ছাড়েননি। সারা রাত জেগে পড়াশোনা করতেন আর দিনের বেলা হাড় ভাঙ্গা পরিশ্রম করতেন। পাশে দাঁড়ানোর মতো না ছিল কোনো আশ্রয়, না ছিল কোনো অভিভাবক। কেবল তার মনের ভেতরে জ্বলছিল এক জেদের আগুন। ধীরে ধীরে তার পরিশ্রম সার্থক হল এবং তিনি নিজের পড়াশোনা শেষ করলেন। তিনি নিজের জীবনকে এক নতুন মোড় দিয়ে শিক্ষকতায় যোগ দিলেন, কিন্তু তার ভেতরের সেই পুরনো ক্ষত আজও শুকায়নি। আজও তিনি সেই যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন এবং প্রতিটি ছাত্রের মধ্যে নিজেকে খুঁজে পান। তিনি বিষণ্ণ স্বরে বললেন, হয়তো এই কারণেই আমি খুব একটা হাসতে পারি না, কারণ আমার জীবন আমাকে খুব অল্প বয়সেই অনেকটা বড় করে দিয়েছে। তার গলার স্বরে ছিল এক অদ্ভুত ক্লান্তি, যেন তিনি জীবনের সব না বলা কথাগুলো আজ বলে ফেলেছেন, তবুও যেন অনেক কিছু বলা বাকি রয়ে গেছে। ক্লাসের প্রতিটি ছাত্রছাত্রীর হৃদয় তখন গভীর শোকে ভারাক্রান্ত হয়ে পড়েছিল। বিভান স্যারের জীবন কাহিনী শোনার পর ক্লাসরুমের পরিবেশ পুরোপুরি বদলে গেল। কাব্যর হৃদয়ে যে পরিবর্তনের ঢেউ শুরু হয়েছিল, তা এখন এক নতুন রূপ নিতে চলেছে। বিভান স্যারের কথাগুলো শেষ হবার পর ক্লাসে এক পিন পতন নীরবতা নেমে এলো। কাব্য ধীরে ধীরে নিজের আসন থেকে উঠে দাঁড়াল। তার চোখ দুটো কান্নায় লাল হয়ে গিয়েছিল এবং কথা বলার সময় গলা কাঁপছিল। সে অত্যন্ত বিনীতভাবে বলল, স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না যে আমি কোন মানুষের সাথে উপহাস করছি। সেদিন যে মেয়েটি ক্লাস থেকে বেরিয়ে গেল, সে আর আগের সেই অহংকারী কাব্য ছিল না। সে ছিল এক আমূল বদলে যাওয়া মানুষ। বিভান স্যার তার দিকে তাকালেন এবং ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বললেন, জীবন প্রতিটি মানুষকে শিক্ষা দেয়, আর তুমিও নিশ্চয়ই শিখে যাবে। কিন্তু সেই দিনটি কেবল একটি ক্ষমার মাধ্যমেই শেষ হয়নি, বরং এটি ছিল এক নতুন অনুভূতির শুরু। রয়্যাল স্কলার্স একাডেমির পরিবেশ কাব্যর জন্য সম্পূর্ণ বদলে গেল। যে মেয়েটি আগে পড়াশোনাকে তামাশা মনে করত, সে এখন প্রতিদিন ক্লাসের সময়ের অনেক আগে এসে সামনের সারিতে বসে থাকত। তার ভেতরে এমন কিছু একটা বদলে গিয়েছিল যা সে নিজেও বুঝতে পারছিল না। তবে একটা বিষয় নিশ্চিত ছিল, তার চোখ এখন ক্লাসে কেবল একজন মানুষকেই খুঁজত। তিনি হলেন বিভান স্যার। এখন ক্লাসে কাব্যর আচরণ ছিল সম্পূর্ণ মার্জিত। সে আর কাউকে বিরক্ত করত না কিংবা কোনো ফালতু কথা বলত না। প্রতিটি প্রশ্ন সে মনোযোগ দিয়ে শুনত এবং নিজের নোট খাতায় তা লিখে রাখত। অন্যান্য সহপাঠীদের কাছে এই পরিবর্তন খুব অদ্ভুত লাগছিল। তারা ভাবছিল, যে মেয়ে কোনোদিন পড়াশোনাকে গুরুত্ব দেয়নি, সে হঠাৎ করে এত মনোযোগী কিভাবে হয়ে গেল। বিভান স্যারও এই পরিবর্তন লক্ষ্য করেছিলেন, কিন্তু তিনি সব সময়কার মতো শান্ত থেকে নিজের কাজ করে যাচ্ছিলেন। তবে তার মনের কোণেও প্রশ্ন জাগছিল যে একটি মেয়ের মধ্যে এত বড় পরিবর্তন কিভাবে সম্ভব। তিনি বুঝতে পারছিলেন
এটা কেবল পড়াশোনার প্রতি টান নয়, এর পেছনে গভীর কিছু আছে। একদিন ক্লাস শেষ হওয়ার পর কাব্য সেখানেই বসে রইল। অন্য সব ছাত্রছাত্রীরা চলে গেছে। ক্লাসে তখন কেবল সে আর বিভান স্যার। সে খুব মৃদু স্বরে বলল যে সে একটি বিষয় বুঝতে পারছে না, কিন্তু তার চোখে সেই পড়ার জিজ্ঞাসার চেয়েও অন্য কিছু একটা ছিল। যেন সে কিছু একটা বলতে চাইছে, কিন্তু সাহস পাচ্ছে না। বিভান স্যার তাকে অত্যন্ত ধৈর্যের সাথে বিষয়টি বুঝিয়ে দিলেন। প্রতিটি ছোটখাটো খুঁটিনাটি তিনি পরিষ্কার করলেন। কাব্য অপলক দৃষ্টিতে স্যারের দিকে তাকিয়েছিল। জীবনের প্রথমবার সে অনুভব করল যে কোনো মানুষ তাকে কোনো স্বার্থ ছাড়াই এত সময় দিচ্ছে এবং কোনো প্রত্যাশা ছাড়াই তাকে সাহায্য করছে। ধীরে ধীরে এই অতিরিক্ত ক্লাসগুলো তাদের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে উঠল। কাব্য প্রতিদিন কোনো না কোনো অজুহাতে ক্লাসের পর থেকে যেত, আর বিভান স্যার তাকে পড়াতেন। কিন্তু এখন পড়াশোনার পাশাপাশি তাদের মধ্যে এক অদৃশ্য সম্পর্কের সুতো তৈরি হচ্ছিল, যা শব্দের চেয়েও বেশি নীরবতার মধ্য দিয়ে অনুভব করা যেত। একদিন হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। ক্লাস শেষ হবার অনেক পরেও বৃষ্টি কমার কোনো লক্ষণ ছিল না। সব ছাত্রছাত্রীরা চলে গিয়েছিল, কিন্তু কাব্য বাইরে দাঁড়িয়েছিল, কারণ তার গাড়ি তখনও এসে পৌঁছায়নি। সে বৃষ্টির ছাট থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু বাতাসের ঝাপটায় বৃষ্টির কণা তাকে ছুঁয়ে দিচ্ছিল। ঠিক সেই সময়ে বিভান স্যার তার পুরনো সাইকেলটি নিয়ে বাইরে এলেন। তিনি কাব্যকে দেখে কিছু না বলে নিজের ছাতাটি তার দিকে বাড়িয়ে দিলেন। নিজে ভিজতে নিজের পেশা বা ছাত্রীর জীবনকে ভুল পথে চালিত করতে চাননি। কাব্য এই দূরত্বটা স্পষ্ট অনুভব করতে পারছিল। সে যত কাছে আসার চেষ্টা করছিল, বিভান স্যার ততই দূরে সরে যাচ্ছিলেন। আর এই ব্যবধানই কাব্যর মনকে আরও বেশি অস্থির করে তুলছিল। সে বুঝতে পারছিল না কেন তাকে এড়িয়ে চলা হচ্ছে। একদিন সে সাহস সঞ্চয় করে ক্লাস শেষে সরাসরি জিজ্ঞাসা করেই ফেলল, আপনি কেন আমার থেকে দূরে পালাচ্ছেন? তার গলার স্বরে ছিল গভীর যন্ত্রণা এবং চোখে ছিল জল। সে বলল, আমি যদি কোনো ভুল করে থাকি তবে আমাকে বলুন, কিন্তু এইভাবে আমাকে এড়িয়ে চলবেন না। বিভান স্যার তার দিকে তাকালেন। তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু অত্যন্ত ভারী। তিনি বললেন, কিছু সম্পর্ক যত দূরে থাকে ততই ভালো। তিনি আরও বললেন যে তিনি কোনোভাবেই কাব্যর উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করতে চান না এবং তাকে কোনো সামাজিক বিড়ম্বনায় ফেলতে চান না। এই কথাগুলো শুনে কাব্যর হৃদয়ে যেন বড় একটা ধাক্কা লাগল। সেই দিন কাব্য প্রথমবার পরিষ্কারভাবে উপলব্ধি করল যে সে কেবল মুগ্ধ নয়, বরং সে এই মানুষটিকে মন থেকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এই ভালোবাসা মোটেও সহজ ছিল না, কারণ এই প্রেমের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল সমাজ, আভিজাত্যের লড়াই এবং হাজারো অমীমাংসিত প্রশ্ন। কোটার সেই ব্যস্ত জীবনের ভিড়ে কাব্যর পৃথিবীটা এখন বদলে গেছে। আগে সে কেবল নিজের জন্য বাঁচত, আর এখন তার প্রতিটি হৃদস্পন্দন কেবল বিভান স্যারের কথাই ভেবে চলে। কিন্তু এই গভীর অনুভূতির সাথে সাথে এক অজানা ভয়ও ধীরে ধীরে তার মনে দানা বাঁধতে শুরু করল। কাব্য জানত এই পথ চলা সহজ নয় এবং একদিন এই সত্য সবার সামনে আসবেই। অবশেষে একদিন সে সাহস সঞ্চয় করে তার মনের কথাটি বলে ফেলল। ক্লাস শেষ হবার পর সে বিভান স্যারের সামনে গিয়ে দাঁড়াল। তার কণ্ঠস্বর কাঁপছিল। সে স্পষ্টভাবে জানিয়ে দিল যে সে তাকে ভালোবাসে এবং তাকে ছাড়া সে নিজেকে অপূর্ণ মনে করে। কথাটি শোনার পর মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল এবং বিভান স্যারের মুখে গভীর দুশ্চিন্তার রেখা ফুটে উঠল। বিভান স্যার তাকে বোঝানোর চেষ্টা করলেন। তিনি বললেন, এটি কেবল একটি আবেগপ্রসূত আসক্তি, যা সময়ের সাথে সাথে শেষ হয়ে যাবে। তিনি তাকে তার উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবতে বললেন এবং বোঝালেন যে এই সম্পর্কটি সমাজ এবং বাস্তব পরিস্থিতির পরিপন্থী। কিন্তু কাব্য পরিষ্কার জানিয়ে দিল যে তার কাছে এটি কেবল কোনো সাময়িক আবেগ নয়, বরং তার অকৃত্রিম ভালোবাসা। বিভান স্যার নিজেকে শক্ত করলেন এবং সিদ্ধান্ত নিলেন কাব্যর থেকে দূরত্ব বজায় রাখার। তিনি অত্যন্ত কঠোর ভাষায় তাকে বললেন যাতে সে আর কখনো এভাবে কথা না বলে এবং নিজের ক্যারিয়ারে মন দেয়। তার কণ্ঠে কঠোরতা থাকলেও মনের ভেতরে তখন এক বিধ্বংসী তুফান চলছিল। তিনি জানতেন এই সিদ্ধান্তটি সঠিক, কিন্তু পালন করা মোটেও সহজ ছিল না। কাব্যর পক্ষে এই অবহেলা সহ্য করা কঠিন হয়ে পড়ল। সে ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করল
এবং দিনের পর দিন তার অবস্থা শোচনীয় হতে লাগল। সে ক্লাসে চুপচাপ বসে থাকত, কারো সাথে কথা বলত না এবং সব সময় বিষণ্ণ থাকত। তার বন্ধুরাও বুঝতে পারছিল না হঠাৎ তার কি হয়েছে। কিন্তু আসল ঝড় তখন এলো যখন এই খবর কাব্যর বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। কেউ একজন তার বাবাকে জানিয়ে দিল যে তার মেয়ে একজন সাধারণ গরিব শিক্ষকের কাছাকাছি যাবার চেষ্টা করছে। খবরটি শোনা মাত্রই তার বাবার রাগ আকাশ ছুল। তার কাছে এটি কেবল একটি সম্পর্ক ছিল না, বরং তার আভিজাত্য আর সম্মানের ওপর এক বিরাট আঘাত ছিল। কাব্যর বাবা ছিলেন অত্যন্ত প্রভাবশালী এবং বিত্তবান এক মানুষ। তার কাছে ক্ষমতা আর অর্থই ছিল সব। তিনি কোনোভাবেই নিজের মেয়েকে এই পথে যেতে দিতে রাজি ছিলেন না। তিনি তৎক্ষণাৎ কোচিং সেন্টারের মালিকের সাথে কথা বললেন এবং বিভান স্যারের যাবতীয় তথ্য জোগাড় করলেন। পরদিন কোচিং সেন্টারে এক হুলস্থুল পড়ে গেল যখন কাব্যর বাবা সেখানে সশরীরে হাজির হলেন। তার সাথে অনেক লোকজন ছিল এবং তার চোখে মুখে ছিল প্রচণ্ড ক্রোধ। তিনি সরাসরি বিভান স্যারকে ডেকে পাঠালেন এবং সবার সামনে তাকে অপমান করতে শুরু করলেন। বিভান স্যার যে একজন শিক্ষক এবং সেখানে শত শত ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে, সেটুকু সৌজন্য দেখানোর প্রয়োজনও তিনি মনে করলেন না। তিনি বিভান স্যারের ওপর মিথ্যা অপবাদ দিলেন যে তিনি তার মেয়েকে ফুসলিয়ে তার জীবন নষ্ট করার চেষ্টা করছেন। তিনি তার অর্থের দম্ভ দেখিয়ে তাকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিলেন। কিন্তু বিভান স্যার মাথা নিচু করে সব শুনতে থাকলেন, প্রতিবাদে একটি শব্দ উচ্চারণ করলেন না। কাব্য সেখানে পৌঁছে তার বাবাকে আটকানোর চেষ্টা করছিল। সে চিৎকার করে বলছিল যে এসব তার নিজের ইচ্ছা এবং বিভান স্যার বিন্দুমাত্র ভুল কিছু করেননি। কিন্তু তার বাবা কোনো কথাই শুনলেন না এবং তাকে জোর করে সেখান থেকে নিয়ে যেতে লাগলেন। সেই মুহূর্তে কাব্য নিজেকে অত্যন্ত অসহায় বোধ করছিল। বিভান স্যার তখনও নির্বাক ছিলেন। তিনি জানতেন কোনো প্রতিবাদ করলে পরিস্থিতি আরও খারাপ হবে, কিন্তু ভেতরে ভেতরে তার আত্মসম্মান চুরমার হয়ে গিয়েছিল। জীবনের প্রথমবার তিনি নিজেকে এত দুর্বল মনে করলেন। কোচিং সেন্টারের মালিকও প্রভাবশালীদের চাপের কাছে নতি স্বীকার করলেন এবং কোনো সত্য না জেনেই বিভান স্যারকে চাকরি থেকে বরখাস্ত করলেন। অর্থ আর ক্ষমতার সামনে সেদিন মনুষ্যত্ব হেরে গেল। কাব্যকে বাড়ি নিয়ে গিয়ে একটি ঘরে বন্দি করে রাখা হলো। তার ফোন কেড়ে নেওয়া হলো এবং বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো। সে কেঁদে কেঁদে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তার হৃদয় এই অন্যায় মেনে নিতে পারছিল না। অন্যদিকে বিভান স্যার পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তিনি তার চাকরি হারিয়েছেন, সম্মান হারিয়েছেন এবং সবথেকে বড় কথা, তিনি সেই মানুষটিকে হারাচ্ছিলেন যার সাথে তার হৃদয়ের গভীর টান তৈরি হয়েছিল। তবুও তিনি শান্ত রইলেন, এই ভেবে যে হয়তো এটাই সবার জন্য মঙ্গল। কিন্তু কাহিনী এখানেই শেষ হল না। কাব্যর বাবা কেবল তাকে চাকরি থেকেই বের করেননি, বরং বিভান স্যারের ওপর মিথ্যে কলঙ্ক আরোপ করার ষড়যন্ত্র করলেন, যাতে তিনি আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারেন। এটাই ছিল এই গল্পের সবথেকে ভয়াবহ মোড়। এখন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কাব্য বা বিভান স্যার কারও কিছু করার ছিল না। তারা দুজনেই নিজের নিজের যন্ত্রণায় গুমড়ে মরছিলেন। তাদের মনে একটাই প্রশ্ন ছিল, তাদের ভালোবাসা কি এতটাই অপরাধ ছিল যে তাকে এভাবে পিষে ফেলা হচ্ছে? কোটা শহরে সবকিছু আগের মতোই চলছিল। সেই কোচিং, সেই ভিড়, সেই স্বপ্নের দৌড়। কিন্তু দুটি মানুষের পৃথিবী তখন পুরোপুরি বদলে গিয়েছিল। একদিন কাব্য প্রচণ্ড সাহস সঞ্চয় করে তার বাবার সামনে গিয়ে দাঁড়াল। তার চোখে জল থাকলেও গলার স্বরে ছিল দৃঢ়তা। সে সাফ জানিয়ে দিল যে যদি তার বাবা বিভান স্যারের আর কোনো ক্ষতি করার চেষ্টা করেন, তবে সে সবার সামনে সত্যটা বলে দেবে। তার বাবা এক মুহূর্তের জন্য থমকে গেলেও নিজের জেদ ছাড়লেন না। তিনি উল্টে তাকে ভয় দেখালেন যে যদি সে বংশের সম্মানের বিরুদ্ধে এক কদমও এগোয়, তবে ফল খুব খারাপ হবে। তিনি তাকে বোঝানোর পরিবর্তে ভয় দেখিয়ে দমানোর চেষ্টা করলেন। আর ঠিক সেই মুহূর্তেই কাব্য সিদ্ধান্ত নিল যে সে আর চুপ থাকবে না। পরদিন কোচিং সেন্টারে এক বিশাল তোলপাড় হল যখন কাব্য হঠাৎ সেখানে উপস্থিত হল। তাকে বাইরে বের হতে দেওয়া নিষিদ্ধ ছিল, তাই তাকে দেখে সবাই অবাক হয়ে গেল। কিন্তু এবার তার চেহারায় ভয়ের বদলে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। সে সরাসরি মঞ্চে উঠে গেল, যেখানে কোচিংয়ের মালিক এবং অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। সে সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করল যে বিভান স্যার নির্দোষ
এবং তার উপর আনা সব অভিযোগ মিথ্যে। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু সে থামেনি। সে প্রতিটি সত্য সবার সামনে তুলে ধরল। পুরো হলঘর তখন নিস্তব্ধ। কেউ কল্পনাও করতে পারেনি যে এত বড় ঘরের একটি মেয়ে নিজের পরিবারের বিরুদ্ধে এভাবে দাঁড়িয়ে যাবে। সে স্পষ্টভাবে বলল যে যদি এরপর কেউ বিভান স্যারকে ভুল বোঝে তবে সে চুপ থাকবে না। বিভান স্যারও সেখানে উপস্থিত ছিলেন এবং কাব্যর এই রূপ দেখে অবাক হয়ে গেলেন। তার চোখে জল চলে এলো, কারণ তিনি ভাবতেও পারেননি কেউ তার জন্য এতটা লড়াই করতে পারে। তিনি কাব্যকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তখনই কাব্যর বাবা সেখানে পৌঁছে গেলেন এবং পরিবেশ আবার উত্তপ্ত হয়ে উঠল। তিনি রাগের মাথায় কাব্যকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু কাব্য এবার অটল। সে সবার সামনে তার বাবার হীনমন্যতার কথা ফাঁস করে দিল এবং বলল যে অর্থ কোনোদিন মনুষ্যত্বের চেয়ে বড় হতে পারে না। সেই মুহূর্তে উপস্থিত সবাই বুঝতে পারল সত্য কি আর মিথ্যা কি। কোচিংয়ের মালিক নিজের ভুল স্বীকার করলেন এবং বিভান স্যারের কাছে ক্ষমা চাইলেন। ধীরে ধীরে পরিবেশ শান্ত হতে লাগল এবং যারা তাকে ভুল বুঝছিল তারা এখন স্যারের কাছে এসে দাঁড়াল। কিন্তু এই জয়ের সাথে সাথে এক গভীর বেদনাও জড়িয়েছিল। কাব্যর সাথে তার বাবার সম্পর্ক চিরতরে ছিন্ন হয়ে গেল এবং বিভান স্যারের সামনেও এক বিরাট প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেল। বিভান স্যার কাব্যকে বললেন সে যেন অনেক দূরে চলে যায় এবং নিজের জীবনে মনোযোগ দেয়, কারণ এটাই তার জন্য সঠিক পথ। তার গলার স্বরে ভালোবাসা থাকলেও ছিল এক চরম অসহায়তা। তিনি কাব্যকে সুখী দেখতে চেয়েছিলেন, তা সে তাকে ছাড়াই হোক না কেন। কাব্য এই কথা শুনে ভেঙে পড়লেও কিছু বলল না। সে শুধু এটুকু বুঝতে পারল যে সত্যিকারের ভালোবাসা মানেই সবসময় একে অপরকে পাওয়া নয়, কখনো কখনো অন্যকে মুক্তি দেওয়ার নামই ভালোবাসা। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল ঠিকই, কিন্তু মনে ছিল এক অদ্ভুত প্রশান্তি। কয়েক মাস পর কাব্য নিজের পড়াশোনা শেষ করে এক নতুন জীবন শুরু করল। অন্যদিকে বিভান স্যারও আবার পড়াতে শুরু করলেন এবং নিজের জীবনকে এক নতুন দিশা দিলেন। তারা দুজনেই নিজ নিজ পথে এগিয়ে গেলেন, কিন্তু একে অপরের প্রতি সেই অগাধ শ্রদ্ধা এবং নিঃস্বার্থ ভালোবাসা তাদের মনে সারা জীবনের জন্য অমর হয়ে রইল। এই কাহিনীর রীতি হয়তো মিলন দিয়ে হয়নি, কিন্তু একটি চিরন্তন সত্য সামনে এসেছে। ভালোবাসা কখনো ভুল হয় না। ভুল হয় সেই মানসিকতা যা মানুষের আবেগের চেয়ে আভিজাত্যকে বড় করে দেখে। আর এই কাহিনীটি প্রমাণ করে দিল যে ধনী বা গরিবের চেয়েও যদি পৃথিবীতে বড় কিছু থেকে থাকে, তবে তা হল একটি সুন্দর হৃদয় এবং অকৃত্রিম মনুষ্যত্ব। বন্ধুরা, এই কাহিনীটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। কমেন্টে আপনার নাম এবং আপনার শহরের নাম লিখতে ভুলবেন না। শীঘ্রই ফিরে আসব আরও একটি নতুন এবং হৃদয়স্পর্শী কাহিনী নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার প্রিয়জনদের সময় দিন।